ভূতের গল্পে স্বাগত। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হরর 2.0 ভূতের গল্পে আপনাদের স্বাগতম। আজকের গল্পটির নাম একটি অভিশপ্ত মেসেজ। এই ভয়ঙ্কর বাংলা ভূতের গল্পটি আপনাকে শিহরিত করবে। পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে থাকুন। রহস্যময় আমন্ত্রণ। রাত তখন 11টা। সায়ন রায়চৌধুরী গাড়ি চালিয়ে ফিরছিলেন। পুরো রাস্তা নিস্তব্ধ, শুধু গাড়ির হেডলাইটের আলোয় অন্ধকার কেটে যাচ্ছে। তিনি একজন লেখক, ভূতের গল্প লিখতেই বেশি পছন্দ করেন, তবে আজকের রাতটা যেন তার নিজেরই গল্পের মতো মনে হচ্ছে। হঠাৎ ফোন বেজে উঠল। অপরিচিত নম্বর থেকে একটি মেসেজ এসেছে। আপনাকে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানানো হলো। ঠিকানা রামপুর রাজবাড়ি, রাত 12টায় আসতে ভুলবেন না। সায়ন চমকে উঠলেন। এই নামটা তো অনেকদিন আগে শুনেছেন। এই বাড়ি সম্পর্কে নানা ভৌতিক কাহিনী প্রচলিত আছে, কিন্তু এভাবে আমন্ত্রণ কেন? কৌতূহলী হয়ে তিনি গুগলে নামটি সার্চ করলেন। দেখা গেল সেই রাজবাড়ির ইতিহাস ভয়ঙ্কর। 1942 সালে জমিদার হরিহর রায় ও তার পরিবার নৃশংসভাবে খুন হয়েছিলেন। এরপর থেকে কেউ ওই বাড়ির ধারে কাছেও যায় না। রাতের বেলায় সেখানে গেলে মানুষ নিখোঁজ হয়ে যায় বলে শোনা যায়। সায়ন সিদ্ধান্ত নিলেন তিনি সেখানে যাবেন। ঠিক 11টা 45 মিনিটে সায়ন রাজবাড়ির সামনে পৌঁছালেন। বিশাল লোহার গেট খোলা, যেন কেউ তার জন্য অপেক্ষা করছে। ভেতরে ঢুকে দেখলেন পুরো বাড়িটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘাসে ঢাকা উঠান, পলেস্তারা খসে পড়া দেয়াল, জানালার গ্রিলের মাঝে লতা পাতা জড়িয়ে আছে। হঠাৎ করেই সব বাতাস থেমে গেল। চারপাশের গাছের পাতা নড়াও বন্ধ হয়ে গেল। সায়নের শরীরে কাঁটা দিয়ে উঠল। তিনি দরজার দিকে এগোতেই সেটি করাত শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকে দেখলেন দেওয়ালে পুরনো রাজকীয় ছবি ঝুলছে। একটি বিশাল ঝাড়বাতি মৃদু আলো ছড়াচ্ছে, অথচ এতদিন ধরে বন্ধ থাকা বাড়িতে আলো আসবে কোথা থেকে? এমন সময় সিঁড়ির ওপর থেকে একজন নারীর কান্নার শব্দ আসতে লাগল। সায়নের গলা শুকিয়ে গেল। তিনি ধীরে ধীরে ওপরে উঠলেন। হঠাৎ মনে হলো কেউ তার কানের কাছে ফিস ফিস করে বলছে, পালিয়ে যাও, না হলে তুমিও ওদের মতো হবে। সায়ন পেছনে তাকিয়ে দেখলেন কেউ নেই। দোতলায় উঠতেই দেখতে পেলেন করিডোরের একদম শেষে একটি ঘরের দরজা অল্প খোলা। দরজার ফাঁক দিয়ে উজ্জ্বল আলো বেরিয়ে আসছে। তিনি ধীরে ধীরে দরজার দিকে এগোলেন এবং ভেতরে উকি দিলেন। ঘরের মধ্যে রাজকীয় আসবাবপত্র, মোমবাতি জ্বলছে, কিন্তু যা দেখলেন তা অবিশ্বাস্য। একজন যুবতী মেঝেতে বসে কাঁদছে, তার পরনে লাল শাড়ি, মাথায় সিঁদুর। সে মুখ তুলে তাকাতেই সায়নের হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থেমে গেল। তার অর্ধেক মুখ পোড়া, আর চোখ দুটো ভয়ঙ্কর কালো গহ্বরের মতো। মেয়েটি করুণ স্বরে বলল, আমাকে মুক্তি দাও, নইলে তুমিও আমার মতো অভিশপ্ত হবে। সায়ন পেছনে ছুটতে শুরু করলেন, কিন্তু দরজার সামনে এসে দেখলেন সারা করিডোর অন্ধকার হয়ে গেছে। দেওয়ালের ঝুলন্ত ছবিগুলোর চোখ গলে কালো তরল পড়ছে। ঠিক তখনই একটা বিকট চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। সায়ন ছুটতে ছুটতে সিঁড়ির দিকে এলেন, কিন্তু নিচে তাকিয়ে দেখলেন সিঁড়ি কোথাও নেই, শুধু একটা বিশাল কালো গর্ত, যেন সে লাফ দিলে চিরকালের মতো অদৃশ্য হয়ে যাবে। পিছনে তাকিয়ে দেখলেন সেই মেয়েটি ধীরে ধীরে তার দিকে আসছে। হঠাৎ ঘরের দেয়ালে একটা পুরনো আয়না নজরে পড়ল। আয়নার সামনে দাঁড়াতেই দেখলেন আয়নায় কোনো প্রতিবিম্ব নেই। মেয়েটি আয়নার সামনে আসতেই চিৎকার করে উঠল, যেন কোনো ভয়ঙ্কর কষ্ট পাচ্ছে। সায়ন বুঝলেন আয়নাটাই তার একমাত্র মুক্তির উপায়। তিনি শক্ত করে চোখ বন্ধ করলেন এবং আয়নায় হাত রাখলেন। মুহূর্তের মধ্যে তিনি একটা প্রবল চাকুনি অনুভব করলেন। চোখ খুলে দেখলেন তিনি তার নিজের বাড়িতে, কিন্তু তার হাতে তখনও একটা লাল শাড়ির টুকরো ধরা ছিল। সায়ন ভেবেছিলেন তিনি বেঁচে ফিরেছেন, কিন্তু আসলেই কি তাই? রাত 3টায় ঘুম থেকে উঠে দেখলেন তার ঘরের আয়নায় সেই পোড়া মুখের মেয়েটি দাঁড়িয়ে আছে, আর আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। গল্প শেষ, কিন্তু এই গল্পের আসল সত্য কি? আপনি কি কখনো এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? কমেন্টে জানান। গল্পটি শেয়ার করুন, সবাইকে সাবধান করুন। অভিশপ্ত মেসেজের দ্বিতীয় গল্প, অচেনা নম্বর থেকে আসা বার্তা। রাত তখন 12টা ছুঁই ছুঁই। শহর নিস্তব্ধ,
শুধু দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে। রাফি নিজের রুমে শুয়ে মোবাইল স্ক্রল করছিল, বাকি রুমমেটরা ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ফোনে একটা বিপ শব্দ হলো। অচেনা নম্বর থেকে মেসেজ এসেছে। তুমি যদি বেঁচে থাকতে চাও, এই মেসেজ কাউকে দেখাবে না। যদি কাউকে দেখাও, তাহলে 7 দিনের মধ্যে মৃত্যু নিশ্চিত। রাফি অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। এটা নিশ্চয়ই কোনো ফেক চেইন মেসেজ। সে হেসে মেসেজটা ইগনোর করে মোবাইল রেখে দিল। কিন্তু কেন জানি বুকের ভেতর একটা অজানা ভয় কাজ করছিল। রহস্যের শুরু হলো পরদিন সকালে রাফি ক্লাসে গিয়ে মেসেজের কথা বন্ধুদের জানালো। রাকিব মেসেজটা দেখে হাসতে হাসতে বলল, আরে এটা নিশ্চয়ই কোনো স্প্যাম মেসেজ। এসব বিশ্বাস করিস কেন? তবে নিশাত একটু সিরিয়াস হয়ে বলল, তোর মনে নেই কয়েক বছর আগে আমাদের শহরে একটা ছেলে এমন একটা মেসেজ পেয়েছিল, তারপর 7 দিনের মাথায় মারা গিয়েছিল। রাফি একটু শিউরে উঠল, তবে এটাকে গুজব ভেবে উড়িয়ে দিল। কিন্তু আসল বিপদ তখনও আসেনি। সেই রাতেই রাকিবের মৃত্যু হলো। তার রুমমেট বলল, রাতে রাকিব মোবাইল হাতে নিয়ে কিছু একটা দেখছিল, তারপর হঠাৎই চিৎকার দিয়ে পড়ে গেল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। রাফি আর নিশাত এটা শুনেই আতঙ্কে জমে গেল। রাফির মাথায় তখন একটা কথাই ঘুরছিল, সে রাকিবকে মেসেজটা দেখিয়েছিল, তবে কি সে নিজেও বিপদে? রাফি আর নিশাত তখন থেকে এই মেসেজ নিয়ে আরো অনুসন্ধান শুরু করল। বেশ কয়েকজন সিনিয়রের কাছে শুনল, আজ থেকে 20 বছর আগে এক কলেজ ছাত্রী স্নিগ্ধা ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়। তার ওপর অত্যাচার চালিয়েছিল একদল দুষ্টু ছেলেরা। এরপর সে এক অ্যাবান্ডেন্ড পরিত্যক্ত বাড়িতে গিয়ে আত্মহত্যা করে। কিন্তু মৃত্যুর আগে সে একটা মেসেজ পাঠিয়েছিল সেই ছেলেগুলোর ফোনে। তারপর 1 সপ্তাহের মধ্যে সব ছেলেরা অস্বাভাবিকভাবে মারা যায়। তারপর থেকে ওই মেসেজ ছড়িয়ে পড়তে থাকে। কেউ যদি এই মেসেজ পায় আর তা কাউকে দেখায়, তাহলে নিশ্চিত মৃত্যু। দ্বিতীয় মৃত্যু ও আতঙ্কের বিস্তার শুরু হলো রাফি নিশাতকে নিয়ে বসে। এখন তাদের কি করা উচিত? ঠিক তখনই তন্ময়ের ফোন বেজে উঠল। তন্ময় রাকিবের মৃত্যুর পর থেকেই ভীত ছিল। সে ঘরের দরজা বন্ধ করে রাখত, তবে আজ হঠাৎই সে একদম চুপচাপ হয়ে গেল। রাফি দরজা ধাক্কাতে লাগল, তন্ময় দরজা খোল, কিন্তু কোনো উত্তর নেই। শেষমেশ দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে তন্ময় মেঝেতে পড়ে আছে, ঠোঁট কালো হয়ে গেছে। তার ফোনের স্ক্রিন অন, আর তাতে সেই অভিশপ্ত মেসেজ। রাফি কাঁপতে কাঁপতে ফোনটি তুলে নেয়, কিন্তু ঠিক তখনই তার ফোনেও একটা নতুন মেসেজ আসে। তোমার সময় শেষ হতে চলেছে। রাফি আতঙ্কে মোবাইল ছুঁড়ে ফেলে। বাঁচার উপায় খোঁজার পালা শুরু। রাফি আর নিশাত ভয় পেয়ে যায়। এখন তাদের কিছু একটা করতেই হবে। তারা স্থানীয় এক পুরাতন তান্ত্রিকের কাছে যায়। বৃদ্ধ লোকটি তাদের দেখে কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, তোমরা এমন কিছুর সঙ্গে জড়িয়ে গেছো যা সাধারণ নয়। এই আত্মা প্রতিশোধের জন্য অপেক্ষা করছে। রাফি জিজ্ঞেস করল, আমরা কিভাবে বাঁচতে পারি? তান্ত্রিক বললেন, তোমাদের সেই আত্মার কবর খুঁজে বের করতে হবে, তারপর তাকে শান্তি দিতে হবে। কিন্তু কবর খুঁজবে কোথায়? অভিশপ্ত বাড়ির গল্প অনেক খোঁজার পর তারা জানতে পারে যে স্নিগ্ধা যে অ্যাবান্ডেন্ড বাড়িতে আত্মহত্যা করেছিল সেটা এখনো আছে। সেই রাতে তারা 4 জন, রাফি, নিশাত, শুভ্র আর মিথিলা, টর্চ লাইট নিয়ে সেখানে যায়। বাড়ির ভেতর ঢুকতেই অদ্ভুত একটা ঠান্ডা অনুভব হয়। মনে হয় যেন কেউ ওদের ওপর নজর রাখছে। হঠাৎ একটা দরজা আপনা আপনি খুলে গেল, আর সেখানে একটা পুরনো কবরের চিহ্ন দেখা গেল। রাফি আর নিশাত ধীরে ধীরে এগিয়ে গিয়ে কবরের সামনে দাঁড়ালো। নিশাত ধীরে ধীরে ফিসফিস করে বলল, স্নিগ্ধা, আমরা তোমার কষ্টের জন্য দুঃখিত,
আমাদের ক্ষমা করো, দয়া করে আমাদের ছেড়ে দাও। তখনই হঠাৎ বাতাস প্রবল হয়ে উঠল, আশেপাশে গাছপালা দুলতে লাগল, আর এক ভয়ানক কান্নার শব্দ ভেসে এল। তারপর হঠাৎ সব শান্ত হয়ে গেল। অভিশাপের শেষ। এরপর থেকে আর কেউ অভিশপ্ত মেসেজ পায়নি। রাফি, নিশাত, শুভ্র আর মিথিলা মনে করল হয়তো অভিশাপ শেষ হয়ে গেছে, কিন্তু কয়েক মাস পর রাফির ফোনে আবার একটা অচেনা নম্বর থেকে মেসেজ এলো, তুমি কি মনে করেছিলে এটা শেষ হয়ে গেছে? রাফির শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে বুঝতে পারল অশুভ শক্তি সবসময় লুকিয়ে থাকে, শুধু সুযোগের অপেক্ষায়। আপনি কি কখনো এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? কমেন্টে জানান। গল্পটি শেয়ার করুন, সবাইকে সাবধান করুন।